হ্যালো ভিউয়ার্স, সময়টা 1808 সালের অক্টোবর মাস। রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত জার্মানির ইরফুট শহরে রোমান সাম্রাজ্যের সকল রাজা ও শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সম্মেলন ডেকেছেন নেপোলিয়ন বোনাপার্ট। যথাসময়ে সম্মেলনে সবাই এসে হাজির। রাজা, রাজকুমার কিংবা রাশিয়ান জার সবাই যার যার আসন গ্রহণ করে বসেছে। হঠাৎ সম্রাটের মনে হলো সবাই তো আসলো, কিন্তু কি যেন নেই। হ্যাঁ, নেপোলিয়নের অনুমান ঠিকই। অনুষ্ঠানে সবাই আসলেও এই শহরে বসবাসরত এক মহামানব অনুষ্ঠানের দাওয়াত পাননি। নেপোলিয়ন সাথে সাথে তাকে ডেকে আনার জন্য লোক পাঠালেন। কোনো প্রোটোকল নয়, তাকে সরাসরি নিয়ে যাওয়া হলো সম্রাটের অন্দরমহলে। সম্রাট তাকে দেখে আনন্দ ও আবেগে দাঁড়িয়ে গেলেন এবং ফরাসি ভাষায় বলে উঠলেন, ভুজেত আনম, বাংলায় যার অর্থ দাঁড়ায়, হে মহামানব, আপনি তাহলে মানুষ। নেপোলিয়নের এই কথাটির অর্থ দাঁড়ায় তখনকার মানুষেরা গ্যাটেকে মানুষ নয়, বরং মানুষের থেকে বেশি কিছু, অর্থাৎ দেবতা সম মনে করতেন। তিনি হলেন মহাকবি ইয়োহান ভোলফগাং ফন গ্যাটে। চলুন আজকের এই ভিডিওতে মহাকবি গ্যাটের আদ্যোপান্ত জেনে নেওয়া যাক। 1749 সালের 28 আগস্ট জন্ম নিয়েছিলেন মহাকবি গ্যাটে। বাবা ইয়োহান ক্যাম্পার গ্যাটে এবং মা এলিজাবেথ ক্যাথরিন। পারিবারিক জীবনে তারা খুব বেশি সচ্ছল ছিলেন না, এমনকি তাদের মনের ঐক্য ছিল কম। গ্যাটের বাবা ইয়োহান ক্যাম্পারের প্রচুর বই পড়ার নেশা ছিল আগে থেকে। অভাবের মধ্যেও লাইব্রেরি গড়ে তুলেছিলেন নিজ গৃহে। সেখানে আরেকজন তুখোর পাঠক জুটে গেল, সারা জীবন পড়ালেখা থেকে বঞ্চিত হওয়া এলিজাবেথ ক্যাথরিন, অর্থাৎ গ্যাটের মা। তিনি বইয়ের নেশায় ডুব দিলেন। এক পর্যায়ে ক্যাথরিন জ্ঞানের জগতের উজ্জ্বল তারকায় পরিণত হন। এরপর ছবি আঁকা শিখলেন, সেখানেও তার ছিল অসাধারণ সাফল্য। বাবা মায়ের এই বইয়ের নেশাই সম্ভবত ভর করেছিল মহাকবি গ্যাটের উপর, বিশেষত তার মায়ের জ্ঞান অর্জনের লড়াই ও সৃজনশীলতা। বাবা ইয়োহান ক্যাম্পার তার আইন ব্যবসায় ব্যর্থ হলেও তার ইচ্ছে ছিল সন্তান গ্যাটে তার সেই অভাব পূরণ করবেন, বড় আইনজীবী হবেন। সেজন্য সন্তানকে লিপজিগ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি করলেন। সেই সূত্রে গ্যাটের ফ্রাঙ্কফুর্ট জীবনের অবসান ঘটল। তখন তার বয়স মাত্র 15 বছর। বিশ্ববিদ্যালয় জীবন শুরুর আগেই, অর্থাৎ ফ্রাঙ্কফুর্টে থাকাকালীন সময়ে বাবার লাইব্রেরির বই পড়ে গ্যাটে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় ব্যুৎপত্তি অর্জন করেছিলেন। মাত্র 14 বছর বয়সে 6টি ভাষা, জার্মান, হিব্রু, ল্যাটিন, ইতালি, ফরাসি ও ইংরেজি রপ্ত করেছিলেন। শুধু তাই নয়, ছবি আঁকা, নৃত্য কৌশল, ওসি চালনা ও কবিতার ব্যাকরণ সহ নানা বিষয়ে এই অল্প বয়সেই তিনি পারদর্শী হয়ে ওঠেন। কিন্তু সমস্যা দেখা দেয় যে গ্যাটের আইন পড়তে ভালো লাগে না, ভালো লাগে সাহিত্য পড়তে। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা বাদ দিয়ে সাহিত্যের জগতে ডুবে থাকেন তিনি। বিষয়টি আর গোপন থাকলো না, শিক্ষকেরাও টের পেয়ে গেলেন। শিক্ষকদের বারবার সতর্কতার মুখেই গ্যাটের আইন পড়া চলছিল ঠিকই, কিন্তু নিজে ডুবে গেলেন সাহিত্যের মহাসমুদ্রে। সাহিত্য সাধনা করতে গিয়ে তিনি সন্ধান পেলেন বিশিষ্ট সাহিত্য গবেষক ও ইতিহাসবেত্তা হেভেনকেলম্যানের। গ্যাটে তার শিষ্যত্ব গ্রহণ করলেন, তার কাছ থেকে সাহিত্যের নানা দিক শিখতে লাগলেন। ইংরেজি ও ফরাসি সাহিত্য অধ্যয়ন করতে থাকলেন। এমন সময় জার্মানিতে বিখ্যাত একটি নাট্যগ্রন্থ প্রকাশিত হলো, নাম লাওকন, লেখক গোটহোল্ড ইফ্রেম লেসিং। বইটি গ্যাটের হস্তগত হওয়ার পর নিমেষেই পড়ে ফেললেন। তিনি লেখকের প্রেমে পড়ে গেলেন। সিদ্ধান্ত নিলেন যে করে হোক এই লেখককে খুঁজে বের করে তার সহচর্য নিতে হবে। খবর নিয়ে জানতে পারলেন গোটহোল্ড ইফ্রেম লেসিং ড্রেসডেন শহরে বসবাস করেন। গ্যাটে লিপজিগ ছেড়ে ড্রেসডেনে চলে গেলেন। সেখানে গিয়ে প্রথম এক মুচির ঘরে আশ্রয় নিয়ে শহরের আনাচে কানাচে শিল্প, সাহিত্য ও লেখকদের খুঁজে বেড়াতে লাগলেন। গোটহোল্ড ইফ্রেমের সাথেও সাক্ষাৎ ঘটে গেল তার।
পাশাপাশি আরও অনেক সাহিত্যিকের সাথে সেখানে তিনি পরিচিত হওয়ার সুযোগ পান। এক পর্যায়ে গেটে আবার লিপজিগে তথা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসলেন। তবে এখন তার মাথায় একটি শিল্পবোধ জন্ম নিয়েছে। তিনি চারিদিকে তাকিয়ে দেখলেন সবাই সুন্দর সুন্দর পোশাক পরেন, অথচ তার পোশাক অনেক মলিন। সাথে সাথে তিনি দর্জিখানায় গিয়ে একটি ফিটফাট পোশাক তৈরি করে নিলেন। তারপর থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে রুচিশীল ছেলে হিসেবে গণ্য হলেন। একে তো আইনের ছাত্র, তার উপরে কবি কবি ভাব। এই সময়ে গেটের জীবনে একটি গুরুত্বপূর্ণ প্রেমের অধ্যায় শুরু হয়ে যায়। প্রেমিকা তার চেয়ে বয়সে বেশ বড়, নাম আনা ক্যাথারিনা শোনকোপভ। গ্যাটে তার প্রেমে রীতিমতো হাবুডুবু খেতে লাগলেন। এ যেন কাব্যের মোক্ষম উপাদান। শত শত কবিতা আর চিঠি লিখতে থাকলেন আনা ক্যাথারিনাকে নিয়ে। ধীরে ধীরে সেই প্রেম কাহিনী এক মহাকাব্যে পরিণত হয়। গেটের অমর সৃষ্টি ফাউস্ট কাব্যগ্রন্থটির প্রধান উপজীব্য তাদের এই প্রেম কাহিনী। কিন্তু ফাউস্ট প্রকাশের পর বেশি দিন আর তাদের প্রেম টিকল না। বিয়ের আলোচনা পর্যন্তই তা গড়ায়নি। গেটের আইনের পড়ালেখা সাফল্যের সাথে শেষ হলো। 1966-67 সালের দিকে তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন। ফলে তিনি লিপজিগ ত্যাগ করে ফের বাবা মায়ের কাছে ফ্রাঙ্কফুর্ট শহরে চলে গেলেন। সুস্থ হওয়ার পর তিনি ফ্রাঙ্কফুর্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন উচ্চতর শিক্ষার জন্য। এখানে আরও বছর দেড়েক লেখাপড়া করলেন। এই ফাঁকে আইন ব্যবসার জন্য আদালতের অনুমতিও পেয়ে গেলেন। কিন্তু আইন ব্যবসা তার আর করা হয়ে ওঠেনি। উল্টো এই সময় তিনি বিজ্ঞানের দিকে ঝুঁকে পড়লেন। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান নিয়ে পড়া বন্ধুবান্ধবদের সাথে যোগাযোগ বাড়িয়ে দিলেন। তাদের সাথে চুপি চুপি ক্লাসও করতে থাকলেন। পরিস্থিতি দেখে গেটের বাবা বুঝতে পারলেন ছেলে এখানে থাকলে তাকে দিয়ে আর আইন ব্যবসা হবে না। তাই তিনি পরামর্শ দিলেন উইটওয়ার্ডসলার শহরে গিয়ে আইন ব্যবসা শুরু করতে। বাবার আদেশ বলে কথা। মানসিকভাবে রাজি না হলেও বাবার আদেশ মেনে উইটওয়ার্ডসলার শহরে গিয়ে আইন ব্যবসা শুরু করলেন গ্যাটে। সেখানে এক বৃদ্ধের সাথে পরিচয় ঘটল, নাম আমটমান বুফ। স্ত্রী মারা যাওয়ায় বৃদ্ধের দুঃখের জীবন চলে যাচ্ছিল প্রায় 1 ডজন ছেলে মেয়ে নিয়ে। এর মধ্যে বড় মেয়ের নাম চার্লট লোটে বফ। বৃদ্ধের কাছে আসা যাওয়ার ফাঁকে প্রেমিক পুরুষ গ্যাটের প্রেমে পড়ে গেলেন লোটে। কিন্তু এ এক জটিল প্রেম, কারণ ইতিমধ্যেই লোটের বিয়ে ঠিক হয়ে আছে আর এক ছেলের সাথে। সেই ছেলেটির নাম কেস্টন। গ্যাটের প্রেম শেষ পর্যন্ত তাদের বিয়ে ঠেকাতে পারল না। প্রেমের মাস 6 পরে সেই কেস্টনের সাথেই লোটের বিয়ে হয়ে যায়। তবে আজীবন গ্যাটের সাথে যোগাযোগ ছিল তার। দেখা করতেন, একসাথে ঘুরতেন, চিঠি আদান প্রদান করতেন। কেস্টন বিষয়টিকে একভাবে মেনে নিয়েছিলেন। কিন্তু কথায় আছে, কবিদের প্রেমিকা আসলেও কবির ভালো, আবার চলে গেলেও কবির ভালো। কারণ উভয় অবস্থাতেই কবির কবিতা আসে। গ্যাটে তো একজন কবি, তাই প্রেমিকা লোটেকে মনের মতো করে না পেলেও তিনি তার লেখার উপাদান পেয়েছিলেন ঠিকই। সেই দুঃখবোধ নিয়ে 1774 সালে রচনা করলেন তার বিখ্যাত উপন্যাস দ্য সরো অফ ইয়াং ওয়ার্থার বা যুবক ওয়ার্থারের কষ্ট। এরপরে গ্যাটের জীবনে বহু প্রেম এসেছে, পাশাপাশি সাহিত্য সাধনাও অব্যাহত ছিল। তার সুখ্যাতি ইতিমধ্যে বিশ্বময় ছড়িয়ে পড়েছিল। 1774 সালের শেষের দিকে একটি ভিন্ন ঘটনা ঘটল। তার কাছে উইম্বার রাজদরবারের এক প্রতিনিধি আসলো, সাথে 2 রাজকুমারও আসেন। তারা সবাই মিলে গ্যাটেকে তাদের রাজদরবারে নিমন্ত্রণ জানান। দরবারে গেলে প্রথমে তাকে সাহিত্যিক হিসাবে নিয়োগ দেওয়া হয়। তারপরে তার উপর আসলো মন্ত্রিত্বের ভার। তিনি যথাক্রমে কৃষি, খনিজ সম্পদ, অর্থ ও সামরিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এই সময় ফের তিনি বিজ্ঞান চর্চায় মনোযোগী হন। ব্যস্ততা বহুগুণে বেড়ে যায় তার, তবুও সাহিত্য চর্চা অব্যাহত রাখেন তিনি। গ্যাটের জীবনের বহু প্রেমের মাঝে একটি প্রেম অবশেষে বিশেষ হয়ে ওঠে। ক্রিস্টিনা ভলপিয়াস নামের এক নারীর সাথে তার দীর্ঘদিনের প্রেম ছিল। তার সাথে বিয়েও হলো, সংসারও টিকেছিল তার সাথে। কিন্তু যখন বিয়ে হলো তখন তাদের প্রথম সন্তানের বয়স 17 বছর, আর প্রেমের বয়স 20 বছর। গ্যাটের বয়স তখন 57 বছর। গ্যাটে মোট
5 সন্তানের জনক হয়েছিলেন, কিন্তু সকল সন্তানই তার জীবদ্দশায় মারা যান। স্ত্রীও তার জীবদ্দশায় মারা যান। এমন শোকার্ত গ্যাটে 1832 সালের মার্চে হঠাৎ ঠান্ডা লেগে নিউমোনিয়ায় আক্রান্ত হন। এর কয়েকদিন পর 22শে মার্চ তিনি পৃথিবী ছেড়ে চলে যান। তার কফিন রাখা হয় উইম্বার রাজদরবারের সংরক্ষিত স্থানে। আজও তা জার্মানিতে সংরক্ষিত আছে। ভিউয়ার্স, ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানিয়ে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন।